এবার দেখো এন ডব্লিউ আর জেড পড়ে নিয়েছি, এর উপরে কে আছে? এর উপরে হচ্ছে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার আর এ টি আই খাতায় লিখবে কিন্তু, TIONAL, রেশনাল নাম্বার। বাংলায় কি বলে? মূলত সংখ্যা। রেশনাল নাম্বার বাংলায় কি বলে? মূলত সংখ্যা। রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা, এটা সম্বন্ধে এবার আমরা জানবো। ঠিক আছে, রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা বলতে তুমি কি বুঝবে ভালো করে জানতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন এবং এটা খুব কাজে লাগবে। বলছি তোমাকে কিছু সংখ্যা দেয়া হচ্ছে, যে সংখ্যাটাকে তুমি P/Q আকারে লিখতে পারবে। তাহলে কেমন লিখতে পারবে? P/Q আকারে। PQটা কোথা থেকে নেবে? PQটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু কথা আছে কিউটা 0 হওয়া যাবে না। মানে নিচে যদি 0 হয়ে যায় না, ধরো 3/0, এইগুলো আমরা বলি ইনফিনিটিভ, আনডিফাইন্ড বলে দেয়। ঠিক আছে, তো নিচে 0 হওয়া যাবে না। নিচে 0 হলে ওরকম কোনো নাম্বার আমরা ডিফাইন করিনি, আমরা অসংখ্যাত বলে থাকি। তো এই কারণে নিচে 0 হওয়া যাবে না। জেটের মধ্য থেকে মানে কি বুঝেছি একটু আগে জানি। জেটের মধ্য থেকে নেওয়া মানে যে পজিটিভগুলোও হতে পারে, নেগেটিভগুলোও হতে পারে, আবার 0ও হতে পারে। 0 +-1 +-2 +-3 এরকম সব থেকে PQকে তুলবো, কিন্তু কন্ডিশন কি? কিউটা 0 হওয়া যাবে না। কিউটা যেন 0 না হয়। এমন যতগুলো পাবো, যত পাবো সেটাকে আমরা বলবো রেশনাল নাম্বার। তাকে আমরা কিউ নোটেশন ব্যবহার করব। এই কিউর মধ্যে রেশনাল নাম্বার থাকে, রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা বলবো। এই রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা নিয়ে ভীষণ কাজ আছে, খুব ভালো করে জানতে হবে। আমি কিছু নাম্বার লিখে দেখাচ্ছি। একজন বলল, স্যার 1/2 কি রেশনাল নাম্বার? একদম রেশনাল নাম্বার। স্যার 3/2 কি রেশনাল নাম্বার? হ্যাঁ ঠিক বলেছ। কারণ কি? কারণ হচ্ছে উপরটা একটা পূর্ণ সংখ্যা, নিচেরটাও একটা পূর্ণ সংখ্যা। একজন স্টুডেন্ট বলছে, স্যার -3/2 এটা কি রেশনাল নাম্বার? হ্যাঁ রেশনাল নাম্বার। কেন? না উপরটা একটা পূর্ণ সংখ্যা, নিচেরটা একটা পূর্ণ সংখ্যা। একজন বলছে, স্যার 0/3 কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ পূর্ণ সংখ্যা, সরি 0/3 রেশনাল নাম্বার? হ্যাঁ রেশনাল নাম্বার। কেন রেশনাল নাম্বার? না কারণ উপরটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, নিচেরটা একটা পূর্ণ সংখ্যা। একজন বলছে, স্যার 2/0 কি পূর্ণ সংখ্যা? না, এটা এরকম কোনো নাম্বার নেই, এরকম কোনো নাম্বার নেই, এটা অসংখ্যাত। নিচে 0 হওয়া যাবে না, নিচে 0 হলে বলতে পারবো না। একজন বলছে, স্যার এটা বলুন তো 4/2 এটা কি রেশনাল নাম্বার? হ্যাঁ রেশনাল নাম্বার। কেন রেশনাল নাম্বার? কারণ উপরেরটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, নিচেরটাও একটা পূর্ণ সংখ্যা এবং নিচেরটা 0 নয়, তাই আমরা বলতে পারি রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার হতে গেলে কন্ডিশন কি? উপরে পূর্ণ সংখ্যা হতে হবে, নিচেও পূর্ণ সংখ্যা হতে হবে, কিন্তু নিচে 0 বাদে বাকি যে কোনো পূর্ণ সংখ্যা। উপরে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, উপরে 0ও হতে পারে, 1ও হতে পারে, -1ও হতে পারে, কিন্তু নিচে 0 হওয়া যাবে না। একজন বলছে, স্যার আচ্ছা যদি 3/-2 কেউ লিখে তাহলে সেটাও কি আমি বলবো রেশনাল নাম্বার? হ্যাঁ রেশনাল নাম্বার। বলি, স্যার এরকম নাম্বার তো আমি কখনো দেখিনি। হ্যাঁ কখনো দেখিনি। কেন দেখিনি? কারণ যখন 3/-2 কেউ লেখে তখন তাকে বলা হয় তুমি কাজ করো উপর নিচে একটা একটা মাইনাস দিয়ে গুণ করে দাও। তো সে এই মাইনাস দিয়ে গুণ করাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, তাই নাম্বারটা -3/2 লিখি। তাই 3/-2 আর -3/2-র মধ্যে কোনো পার্থক্য নেই, বা সামনে মাইনাস দিয়ে 3/2 লিখলে তার মধ্যেও কোনো পার্থক্য নেই। এই তিনটে নাম্বারে একই, এদের কোনো পার্থক্য নেই, কিন্তু আমরা লিখতে চাইলে লিখতে পারি। নিচে লিখলে কেমন একটা লাগে, অড দেখতে লাগে, তাই আমরা সামনে নিয়ে নিই, কিন্তু ব্যাপারটা সেম। প্রত্যেকে কি বুঝেছো? এই পর্যন্ত যা যা বললাম একটু কনফার্ম করে দাও তো। এই পর্যন্ত যা যা বললাম প্রত্যেকে বুঝেছো? তাহলে রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা কি? যে সমস্ত সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যাবে, যেখানে PQটা কি হবে? PQ হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু মনে রাখতে হবে ভালো করে যে নিচেরটা যেন 0 না হয়, তাহলেই চলবে। নিচে মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, কিন্তু নিচে 0 হওয়া যাবে না। ঠিক আছে তো? এবার এ তো গেল, ভালো কথা। এবার সেই রেশনাল নাম্বারগুলোর মধ্যে নানা রকম টাইপের নাম্বার থাকে।
ঠিক আছে, যেমন 1/2 একটা নাম্বার দিলাম, আবার একজন বলছে 2/4 দিয়েছে, বলছে স্যার এই নাম্বারটা আর এই নাম্বারের মধ্যে কি পার্থক্য, এই দুটো নাম্বারের মধ্যে কি পার্থক্য। কেউ যদি 2/4-কে 2 দিয়ে কেটে দেয় তাহলে তো 2 একে 2, 2 দুনে 4, 1/2ই ফিরে আসে। তাহলে এইটার মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো একই নাম্বারকে প্রেজেন্ট করে। এদেরকে সমতুল্য ভগ্নাংশ বলা হয়, সমতুল্য ভগ্নাংশ। আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে কি বুঝব, প্রকৃত ভগ্নাংশ বলতে কি বুঝব, অপ্রকৃত ভগ্নাংশ বলতে কি বুঝব, আর মিশ্র ভগ্নাংশ বলতে কি বুঝব, মিশ্র ভগ্নাংশ বলতে কি বুঝব। প্রকৃত ভগ্নাংশ মানে কি, উপরটাকে আমরা বলবো লব, নিচেরটাকে আমরা বলবো হর। ইংলিশে বলা হয় নিচেরটাকে ডিনোমিনেটর, ডি দিয়ে লেখা হয় ডিনোমিনেটর, উপরটা নিউমিনেটর। লব বাই হর, যখন তুমি কোনো একটা নাম্বার লিখলে, ধরো 1/2, তাহলে উপরটা তোমার হচ্ছে লব, নিচেরটা কুশ নয়, নিচেরটা হচ্ছে হর। তো যদি আমি দেখি নিচে বেশি হয়ে যাচ্ছে, হর বড় হয়ে যাচ্ছে, তার মানে এই ভগ্নাংশটা যেটা আছে একে আমরা অন্য কোনো রকমভাবে ভগ্নাংশে পরিণত করতে পারি না, অন্য কোনো ভগ্নাংশে আর একে পরিণত করতে পারছি না। কাটাকাটি করে আমি এরকমভাবে রেখে দিয়েছি বা 1/2 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন রাজনীতিতে কিছু কিছু নেতা থাকে যারা সিপিএম করছে, তো সারা জীবন সিপিএম করছে, তাকে যদি বলে এত টাকা দেব তারপরেও সে রাজি হয় না। আবার কিছুজন টিএমসি করতে সে টিএমসিই করে, কোনো দিন চেঞ্জ করে না। কেউ বিজেপি করলে বিজেপি করে, চেঞ্জ করে না। এরকম কিছু কিছু মানুষ পাওয়া যায়। আর কিছু কিছু মানুষ আছে গিরগিটির মতো রং পাল্টায়, যখন যেখানে ভার বেশি চলো সেখানে গিয়ে ভিড়ে যাই। তো প্রকৃত ভগ্নাংশ অনেকটা হচ্ছে শস্য রাজনীতিবিদ, মানে যারা যেটা করে সেটাই সারা জীবন করে, কখনো নিজেকে চেঞ্জ করে না, তাই এর নাম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত। কিন্তু অপ্রকৃত কি, অপ্রকৃত হচ্ছে ওই সব রাজনীতিবিদ যারা সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করে নেয়। তো সেটা কারা, অপ্রকৃত ভগ্নাংশে কারা পড়ছে, অপ্রকৃত ভগ্নাংশে যেমন ধরো 3/2, এই 3/2-কে অন্য রূপ দেওয়া যায়, একে চেঞ্জ করা যায়, একে অন্য রূপে পরিণত করা যায়। কেউ 3-কে 2 দিয়ে ভাগ করে 2 একে 2, 1 এরকমভাবে 1/2 লিখতে পারে, 1/2 এরকম লিখতে পারে, এরকম অন্য রূপ দিতে পারে। মানে কি, সময়ের সাথে সাথে নিজে চেঞ্জও হয়ে যায়। তো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত। অনেকে মনে রাখার জন্য বলে লব বেশি হলে, হরের থেকে যদি লব বেশি হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো, আর প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট হয়। কিন্তু অনেক স্টুডেন্ট গুলিয়ে ফেলে লব হর দিয়ে। তাই আমি বলি অপ্রকৃত আর প্রকৃত কথাটার সাথে ম্যাচ করে পড়াশোনা করো, যে প্রকৃত মানে তাকে আর চেঞ্জ করব না, অপ্রকৃত মানে তাকে অন্য রূপ দিতে পারবো, ভাগ করে তাকে অন্য একটা সাইজ দিতে পারবো, তাই সেটা হচ্ছে অপ্রকৃত। বুঝেছো প্রত্যেকে? একটু কনফার্ম করবে। প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ বুঝে গেছো? একটু কনফার্ম করবে। এবার এই অপ্রকৃত ভগ্নাংশের যে আরেকটা রূপ দিয়েছি না আমি, সেই যে রূপটা দিয়েছি নতুন রূপ একটা, এই রূপটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। কেন এমন নাম মিশ্র কেন? কারণ এখানে দু রকম টাইপের জিনিস আছে। এই যে 3/1/2 এই যে জিনিসটা লেখা আছে, এটাকে না অ্যাকচুয়ালি বোঝায় এরকমভাবে 3 + 1/2, যেটাকে অরিজিনালি নাম্বারটা ছিল কি 7/2 ছিল, 7/2। সেই 7/2-কে প্রথমে স্টুডেন্ট কেমন করে, 7/2 দেওয়া হয়েছে, ও ভাগ করে তাকে এরকম লেখে। ঠিক আছে, ভাগ করলে আমি এক্ষুনি দেখাচ্ছিলাম যে 7-কে তুমি 2 দিয়ে ভাগ করো, 2 × 3 = 6, 1 বেঁচে থাকলো, এই নিচে যেটা বেঁচে থাকছে সেটা চলে যাচ্ছে লবে, যেটা দিয়ে ভাগ করছিলাম সেটা চলে গেল হরে। আরে এটা অরিজিনালি ব্যাপারটা কি, অরিজিনালি 3 + 1/2। তুমি যদি এরকম কোনাকুনি গুণ করে উপরটা যোগ করো তাহলে দেখবে সেই 7/2 আসছে। তাহলে এরকমভাবে এই 7/2 মানে 3 + 1/2 এইটা লেখা হয়। এই যে 3/1/2 যে পার্টটা, এইটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। মিশ্র কেন মিশ্র বলা হচ্ছে না, ভগ্নাংশের সাথে সাথে পূর্ণ পার্ট মিক্সড হয়ে আছে,
তাই এটার নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রত্যেকে বুঝে গেছো? একটু কনফার্ম করবে। প্রত্যেকে বুঝে গেছো? কনফার্ম করবে। মিশ্র ভগ্নাংশ মানে ভগ্নাংশ দেখো 1/2 পার্টটা আছে, তার সাথে দেখো পূর্ণ সংখ্যা মিক্সড আছে, তাই না? এটা একটা ফ্র্যাকশন, ফ্র্যাকশনের সাথে পূর্ণ সংখ্যা মিক্সড আছে, তার জন্য সেটা মিশ্র। খিচুড়ি যেমন হয়, খিচুড়ি রান্না, খিচুড়িতে সব রকম মিক্সড থাকে, যত রকমের বাজারে যা আছে, ডাল, ফুলকপি, মানে যা যা আছে সব দিয়ে দেয়, ওই জন্য তার নাম খিচুড়ি। একসাথে সব কিছু পাঞ্চ করা হয়। তো এখানে তেমনি দেখো ভগ্নাংশ এমনি নাম্বার মিক্সড করে বানানো হয়েছে, তাই এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। বুঝেছ? ক্লিয়ার হয়েছে? তো এই দাঁড়ালো আমাদের প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ সম্বন্ধে আমরা। হ্যাঁ বলো 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 কি বলছো বলো। হ্যাঁ 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 না 7/2 দেখো, যেমন আমি 7/2টা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এর চেঞ্জ হওয়ার পর যে রূপটা আসছে, এর চেঞ্জ হয়ে গিয়ে নতুন যে রূপটা নিচ্ছে সেই রূপটার নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। বুঝেছো কথাটা? কথাটা বুঝলে? মিশ্র ভগ্নাংশ যেমন যে রাজনীতিবিদ, দেখো যে রাজনীতিবিদ, ধরো একজন কেউ সে আগে বিজেপি করতো, পরে টিএমসিতে করছে, বা কেউ টিএমসি আগে করতো পরে বিজেপি করছে, তো সেই মানুষটাকে বাকি লোকেরা কি নামে চেনে? তাকে টিএমসির নেতা বলবে নাকি বিজেপির নেতা বলবে? তো সে হচ্ছে ওরকমভাবে জগা খিচুড়ি। বুঝেছো কথাটা? পরের রূপ, হ্যাঁ সেটাকেও মিশ্র, মানে এই রূপটাতে আমি বলবো মিশ্র ভগ্নাংশ। হ্যাঁ একদম। আচ্ছা এইগুলো পড়তে হয় কিভাবে? দেখো 1/2 আমরা ছোট থেকে এটাকে পড়ি, অনেকে পড়ে 1/2, ঠিক আছে, এরকমভাবে পড়ে। কেউ বলে 1/2, এরকমভাবে বলে। এই কথাগুলো সত্যি বলতে কোনোটাই ব্যবহার করা উচিত নয়, কারণ আমি একটা ইংলিশ বলবো, একটা বাংলা বলবো, বা 1/2 এরকম কথাগুলো ব্যবহার করাটা উচিত নয়। তাহলে উচিত কি না, এইটা অ্যাকচুয়ালি দুরকমভাবে বলা যায়। একটা হচ্ছে বলবো 2/1 এটা একটা বলতে পারি, 2/1, এই কথাটা বলতে পারি। মানে কি, একটা কোনো জিনিসকে আমি দুটো ভাগ করলাম, তার মধ্যে একটা ভাগ নিলে সেটাকে লেখা হয় 1/2। আর একটা কথা যেটা বলা যায়, যেটা প্রপার, সেটা আমরা কি বলতে পারি, 1/2। 1/2 বলতে পারি। 1/2কে বলি, যেমন 1/3কে বলবো 1/3, তেমনি আমরা এটাকে বলবো 1/2। 1/2, 1/4 কাকে বলবো, 1/4, 1/5 কাকে বলবো, 1/5। এইভাবে আমরা নাম পড়তে পারি। অরিজিনাল যদি উচ্চারণ বলা হয় তাহলে এইভাবে বলাটা উচিত। তবে আমরা সংক্ষেপে নিজেদের মতো করে বোঝার জন্য বা তাড়াতাড়ি পড়ার জন্য অনেকে ব্যবহার করি, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত আশা করি বুঝে গেছো প্রত্যেকে? একটু কনফার্ম করে দাও। এবার আমরা একটু কঠিনভাবে রেশনাল নাম্বারের ডেফিনেশনটাকে পড়বো, একটু কঠিনভাবে। কঠিনভাবে কেন বলছি, মন দিয়ে শোনো, লিখবে, খাতায় নোট করবে। তোমাকে ধরো 1/2 দিয়েছি আর 1/3 দিয়েছি, বা আগে বলো এই দুটোকে আমি রেশনাল নাম্বার বলতে পারি কি না, মূলত সংখ্যা বলতে পারি কি না, ইয়েস অর নো? প্রথমে এটা বলো, প্রথমে বলো এই দুটোকে আমরা রেশনাল নাম্বার বলতে পারি কি না, মূলত সংখ্যা, ইয়েস অর নো? প্রত্যেকে অ্যান্সার দেবে। বলতে পারি। কেন না, উপরে একটা পূর্ণ সংখ্যা আছে, নিচে একটা পূর্ণ সংখ্যা আছে, নিচেটা শূন্য নয়, তাই আমরা বলতে পারি রেশনাল নাম্বার। এবার দেখো এই রেশনাল নাম্বারকে আমরা যদি দশমিকে পরিণত করতে চাই তখন কি ঘটনা ঘটে? আমরা যদি 1/2কে দশমিকে পরিণত করতে চাই তাহলে কি ঘটনা ঘটে? 2 দিয়ে ভাগ করব 1কে। আচ্ছা 1কে ভাগ করতে গেলে কিভাবে করব? এখানে এই 1-এর পাশে ডান দিকে কিছু নেই, মানে পয়েন্ট দিয়ে যত খুশি জিরো থাকতে পারে, 1 পয়েন্ট এরকমভাবে জিরো অনেক থাকতে পারে, ঠিক আছে? আমাদের প্রয়োজন মতো জিরো নিতে পারি, কারণ 1 বলা আর 1.0 বলা দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই।
আবার 1.0000 এর মধ্যেও পার্থক্য নেই। কেন নেই সেগুলো আমরা প্রকৃত মান স্থানীয় মান যখন পড়ব তখন আমরা এটা ভালো করে আলোচনা করে নেব। কেন নেই দুটোর মধ্যে পার্থক্য, কোনো পার্থক্য কেন নেই সেটাও জানার আছে, সেটাও আমরা জেনে নেব। কিন্তু আপাতত আমরা যদি দেখি এটা ভাগ করতে যাই কেমন হচ্ছে, প্রথমে 2 0 0 1 নামলো। এই দশমিকটা আমি যেহেতু পরের শূন্য নামাতে পারছি না, এই পরের শূন্যকে নামানোর জন্য এই দশমিকটাকে সরিয়ে যেতে হবে, মানে এই দশমিক রেজাল্টেও দশমিক চলে আসবে। সরিয়ে দেওয়া মানে এক কথায় তোমার রেজাল্টেও দশমিক দেবে, তবে গিয়ে তারপরের শূন্যগুলো নামার সুযোগ পাবে। তো নেমে গেল 2 5 10 হয়ে গেল। এইখানেই ভাগ মিলে যাচ্ছে। এরপরের শূন্যগুলো আমি রাখতে পারি নাও রাখতে পারি, দরকার নেই, আমার এইটুকু প্রয়োজন ছিল তো আমি নিয়ে নিলাম। মানে আমি যে কথাটা বোঝাতে চাইছি যে এমন কিছু ভগ্নাংশ পাওয়া যায় যাদেরকে দশমিকে যদি রূপান্তর করা হয় তাহলে তারা একটা টাইমে গিয়ে শেষ হয়ে যায়। এমন কিছু ভগ্নাংশ পাওয়া যায় যাদেরকে দশমিকে রূপান্তর করলে একটা টাইমে গিয়ে শেষ হয়ে যায়। যেমন আমি 1/2 তাকে যদি দশমিকে পরিণত করি তাহলে আমরা সেটা পাচ্ছি 0.5। এইটুকু কি বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করবে। এইটুকু বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করবে। ওকে, এবার দেখো যদি তোমাকে 1/3 এইটা দেওয়া হয় তখন ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে। 1/2 তো এমন হলো, এবার যদি তোমাকে 1/3 দেওয়া হয় তখন কি দাঁড়াচ্ছে, 1.000 করে আমার পছন্দ মতো কিছু জিরো নিতে পারি, 3 দিয়ে ভাগ করব। প্রথমে 3 0 0, কারণ বেশি দিলে তো যাবে না, এখান থেকে 1 নামলো। পরে এই দশমিক বাধা দিচ্ছে, পরের শূন্যকে নামতে দিচ্ছে না, তাই তার করসপন্ডিং একটা দশমিক দিয়ে দিলাম ওর রেজাল্টেও। তাহলে এবার এই দশমিক অ্যালাউ করে দিচ্ছে পরের শূন্যগুলোকে। তাহলে 3 3 9, 10 থেকে 9 বাদ দিলে 1, পরে আবার একটা শূন্য নেমে গেল, 3 3 9, 10 থেকে 9 বাদ দিলে 1, পরে আবার একটা শূন্য নেমে গেল। এরকম করে দেখা যাবে যে শূন্য, এখানে তো শূন্যের শেষ নেই, তো এখানে শূন্য নামতে থাকবে আর আমরা এরকম 3 3 3 3 করে লিখতে থাকবো। দ্যাট মিনস আমি যেটা বোঝাতে চাইছি যে 1/3 যদি আমি দশমিকে পরিণত করতে যাই এটা কিন্তু 0.333333 করে আজীবন চলতে থাকছে, শেষ নেই। কারণ এখানে যেমন 1.0 যত খুশি নিতে পারো, শেষ নেই। এই মিউট করো, কে অন করে রেখেছো মিউট করবে। তো এখানে যেমন শূন্যের শেষ নেই, তেমনি আমাদের ভাগ করতে গেলে বারবার বারবার সেই 10 আসবে, আমরা 3 3 9 করবো, এরকম করে রেজাল্টেও 3 3 3 3 করে শেষ থাকবে না। তো এরকমভাবে আমরা কত লিখব, তাকে একটা শর্ট ফর্ম ব্যবহার করা হয়, তাকে বলা হয় 0.3 বার, বা অনেকে ব্যবহার করে 0.3 পৌনপৌনি, মাথায় একটা বিন্দি দিয়ে দেয়, দিয়ে বলে এটা পৌনপৌনি। তো এটা মানে কি, এই পৌনপৌনি বা বার দেখলে কি বুঝবো, যার মাথায় বার দেওয়া আছে সেটা বারবার রিপিট হবে, শেষ হবে না, ওটা বারবার রিপিট হবে। তো 0.3333 করে চলতে থাকবে আজীবন। তো এইরকমভাবে দেখলাম যে দশমিকে যখন একটা মূলদ সংখ্যাকে পরিণত করছি তখন দেখতে পাচ্ছি কখনো বা শেষ হয়ে যাচ্ছে, কখনো বা একই জিনিস বারবার রিপিট হচ্ছে। যেমন কথার কথা, একজন বলল স্যার আপনি 22কে 7 দিয়ে ভাগ করে বলুন তো কি ঘটনা ঘটে। 22/7, আপনি 22কে 7 দিয়ে ভাগ করে বলুন কি ঘটনা ঘটে। তো 7 3 21, 1 নামলো, এরপরে গিয়ে হবে, দেখো এখানেও সেই একই কথা বলবো, 22-এর পরে কিছু নেই, মানে আমরা 22-এর পরে আমার পছন্দ মতো 0 0 0 করে যতগুলো খুশি তুমি নিতে পারো, তোমার যতটা প্রয়োজন হবে নিতে পারো। 7 দিয়ে যখন ভাগ করতে যাবে, 7 3 21, যতটা পর্যন্ত প্রথমে তুমি পারলে দিয়ে দিলে, 1 নামলো। এই দশমিক বাধা দিচ্ছে, পরের শূন্যকে নামতে দিচ্ছে না, তাই আমার রেজাল্টেও দশমিক দিতে হবে। দিয়ে দেওয়ার পরে পরের 0 অ্যালাউ হয়ে গেল, নেমে গেল। তো 7 1 7, এখান থেকে বিয়োগ করলে 3 দাঁড়াচ্ছে, পরের শূন্য নামলো, প্রতিটা স্টেপে একটা করে ডিজিট নামে, 7 4 28, 2 নামলো, পরের শূন্য নামলো। তো সেখান থেকে আমি পাচ্ছি কত দিয়ে যাবে, 7 2, 7 2 যা 14, 6 নামলো, পরের শূন্য নামলো। এরকম এখানে শূন্যের শেষ নেই কিন্তু। তো 7 8 56, 4 নামলো, পরে আবার শূন্য নামবে, 7 5 35,
7 5 35, 5 হলো, আবার শূন্য নামবে, শূন্যের শেষ নেই ওখানে, 7 7 49। এবার যে 1 এলো না, এরপরে যখন শূন্যটা নামবে, এই যে 10টা যেখান থেকে প্রথমে শুরু হয়েছিল 10 থেকে, সেই একই জিনিস আবার চলে এসছে। দ্যাট মিন্স তুমি যদি আবার করতে যাও তাহলে দেখবে এই যে 1 4 2 8 5 7, এই একই জিনিসটা আবার রিপিট আসবে, 1 4 2 8 5 7। এরকমভাবে বারবার বারবার করে রিপিট আসতে থাকবে, এটা কোনোদিন শেষ হবে না, এরকমভাবে রিপিট আসতে থাকবে, 1 4 2 8 5 7 5 7 করে চলতে থাকবে। ভাগ কোনোদিন ভাগ শেষ হবে না, এরকমভাবে আজীবন চলতে থাকবে। তাহলে আমি কতক্ষণ পর্যন্ত করব? আমার পক্ষে তো সম্ভব নয়। এই জিনিসকে সংক্ষেপে লেখার জন্য করা হয় কি, 3.142857 লিখে মাথায় বার ব্যবহার করে দেওয়া হয়। এইটা ব্যবহার করে দিলে বোঝা যায় যে দশমিকের পরে 6 ঘর, এই 6 ঘর হয়ে যাওয়ার পর বাকি আবার একই 6টা না ডিজিট আবার রিপিট আসবে, এই একই জিনিস আবার রিপিট আসবে। তো এরকম করে আজীবন চলতে থাকবে। এই ভাগটা কি প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করো তো, এই ভাগটা কি প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করো। 3.142857, 1428, 3 কিন্তু রিপিট আসছে না, প্রথম 3 কিন্তু রিপিট আসছে না, দশমিকের পরে 142857 ওইটা বারবার 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 করে রিপিট হতে থাকছে, ওর শেষ নেই, ওটা চলতে থাকছে। এবার হঠাৎ করে পরীক্ষায় কোশ্চেন করে দিল, আচ্ছা বলো তো, যদি 22কে 7 দিয়ে ভাগ করা হয় তাহলে দশমিকের পরে বলো তো 51তম স্থানে কি থাকবে? দশমিকের পরে 51তম স্থানে কোন অঙ্কটা থাকবে? দশমিকের পরে 51তম স্থানে কোন অঙ্কটা থাকবে? তুমি কি করে বলবে 51তম স্থানে কোন অঙ্কটা থাকবে? দশমিকের পরে 51তম স্থানে কোন অঙ্কটা থাকবে? দেখি কে আনসার দেয়। দশমিকের পরে 51তম স্থানে কোন অঙ্কটা থাকবে? বলছে 3.142857, এরকম করে চলতে আছে। কোশ্চেন করে দিল, বলো তো 51তম স্থানে কি হবে? তাহলে আমি কি জানি না, আমরা এই যে পড়লাম যে এটাকে যখন রূপান্তর করলাম তখন দেখলাম 142857 এরকম 6খানা ডিজিট বারবার রিপিট আছে, 6টা করে বারবার 6 করে রিপিট আছে। আমাকে জানতে চাইছে 51তম, তাহলে এই 6টা আবার 6টা একই জিনিস আসবে। তাহলে কাজ করি, 51কে 6 দিয়ে ভাগ করে দিই, 6 আসতে 48, মানে আমাকে তৃতীয়তম স্থানটা জানতে হবে, 3 নম্বর স্থানটা জানতে হবে। কেন না, এরকম 6টা করে 8 বার আসবে, 8 6 48 হবে, এরকম 6টা করে বারবার করে 8টা কোটা পূর্ণ হবে, 6 6 6 করে 8টা কোটা পূর্ণ হবে, 8 6 48 হয়ে গেল। বাকি তারপর দেখতে হবে তৃতীয়তম স্থানে কে আছে। তাহলে প্রথম স্থানে 1, দ্বিতীয় স্থানে 4, তৃতীয় স্থানে আছে 2, তাই আমার 51তমে, তাহলে 51তম স্থানে কি হবে? 51তম স্থানে হচ্ছে 2। তাহলে সব থেকে সহজ উপায় কি না, যততম স্থান বলবে, এখানে দেখলাম যে 6টার পরে বারবার রিপিট আসছে, যততম স্থান বলবে তাকে 6 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করার পর যেটা বেঁচে থাকছে তততম স্থানে যে অঙ্কটা আছে সেটাই হবে আমাদের আনসার। তাই এটার আনসার হচ্ছে 2। যদি বলতো 52তম তাহলে বলতাম 8, যদি বলতো 53তম তাহলে বলতাম 5, যদি বলতো 54তম তাহলে বলতাম 7, যদি বলতো 55তম তাহলে বলতাম 1, যদি বলতো 56তম তাহলে বলতাম 4। এইভাবে আমরা যে কোনো প্রবলেম করে নিতে পারতাম। বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করো, প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, কোন জায়গাটা বুঝতে পারোনি বলো? 51তমটা যেটা বললাম, ধরো তোমাকে আমি আগে ছোট্ট একটা দিই, ধরো 3.142857 দিয়ে আমি তোমাকে বললাম তৃতীয়তম স্থানে কে আছে। তুমি কি বলবে? দশমিকের পরে তৃতীয় স্থানে তুমি কি বলবে বলো? দশমিকের পরে তৃতীয় স্থানে কে আছে? 2, তাই তো? চতুর্থতম স্থানে কে আছে? 8, পঞ্চমতম স্থানে কে আছে? 5, ষষ্ঠতম স্থানে কে আছে? 7। এবার যদি তোমাকে বলা হয় 8 নম্বর স্থানে কে আছে, আমি কি বললাম যে এই জিনিসটা বারবার রিপিট হয়, বারবার রিপিট হয় এই জিনিসটা 142857। এবার 8 নম্বর স্থানে কে আছে বুঝতে পারছো? ওই একই জিনিস যখন রিপিট হচ্ছে, যেটা 8 নম্বর স্থান সেটাই 2 নম্বর স্থান না? যেটা 8 নম্বর স্থান সে যা আছে সেটাই তো 2 নম্বরে।
তার মানে এরকম তোমাকে যা দেবে, যেহেতু 6টার পরে রিপিট আসছে, যততম স্থান বের করতে বলবে তুমি আগে 6 দিয়ে ভাগ করে দেবে, তাহলে অবশিষ্ট যেটা বেঁচে থাকবে সেই জায়গাটা দেখবে। যেমন তোমাকে যদি বলে অষ্টম স্থানে কে আছে, তুমি 8কে 6 দিয়ে ভাগ করে দাও, 6 একে 6 দিয়ে বলবে দ্বিতীয় স্থানে যেটা হবে সেটা হবে আনসার। তো দ্বিতীয় স্থানে কে আছে? 4। তোমাকে বললো 62তম স্থানে কে আছে, তোমাকে বলছে 62তম স্থানে কে আছে, তুমি কি বলবে? তুমি কি করবে? 62কে 6 দিয়ে ভাগ করে দাও, 62তম স্থানে কে আছে বলেছে, তাহলে 62কে কি করবে? 6 দিয়ে ভাগ করে দাও। 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 10 × 60, তাহলে 2 বেঁচে থাকবে, 2। তাহলে দ্বিতীয় স্থানে কে আছে সেটা হবে তোমার আনসার। মিউট করো, বুঝেছো? বুঝে গেছো? তাহলে মিউট করে দাও। ওকে, এইভাবে আমরা বের করে নিতে পারি। আমাদের এখানে আর কি কোশ্চেন দিতে পারে? আমাদের এরকম টাইপেরও কোশ্চেন দিতে পারে। ধরো সাপোজ এই 22/7 এর যে রেজাল্টটা আমরা পেলাম সেটা দেখলাম 3.142857 দিয়ে বার। এই বারটাকে এইরকমভাবেও পৌনঃপুনি ব্যবহার করা হয়, মানে একটা নাম্বারের মাথায় দিয়ে মাঝখানেরগুলো কিছু দেয়নি, তারপর 7 দিয়েছে, এটা মানে কিন্তু তুমি ভুল বোঝো না, এটা মানে কিন্তু সেম ব্যাপার। মাঝখানেরগুলো দেয়নি মানে তুমি ভাববে স্যার শুধু কি একটা রিপিট হবে আর 7টা রিপিট হবে, মাঝেরগুলো হবে না, না, ভুল কথা। এরকমভাবে লেখা মানে ওই দাগটার কথাই বোঝানো হয়। তো দুটো মিনিং কিন্তু একই, দুটো মিনিং একই। এখানে আর কি কোশ্চেন দিতে পারে? তোমাকে হয়তো একটা রেঞ্জ দিয়ে দিল, রেঞ্জ মানে তোমাকে বলল যে এই যে নাম্বারটা এটা কোথায় আছে বলো তো, কোন জায়গাতে আছে। একটা অপশন দিয়েছে 14285723 দিয়ে তারপরে 23 এরকম করে দিয়ে দিয়েছে ডট 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 করে, তারপর লেস দেন 3.142857, তারপরে ধরো দিয়েছে 33 ডট 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 করে দিয়ে দিয়েছে, তারপর বলেছে লেস দেন 3.14285743 ডট 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 করে দিয়ে দিয়েছে। মানে ঘটনা কি, এই নাম্বারটা বলতে চাইছে এইখানে এইটা না দিয়ে হয়তো তোমাকে এই জায়গাটায় 22/7 দিয়ে দিয়েছে, দিয়ে বলছে বলো তো 22/7 ভ্যালুটা কোন জায়গাতে আছে, কোন রেঞ্জে আছে। এরকম 4টে অপশন এরকমভাবে সাজিয়ে দিয়েছে। তোমাকে নিকটতম রেঞ্জ জানতে চাইছে বা সব থেকে ছোট জায়গাটা জানতে চাইছে যেখানে 22/7 আছে, কিচ্ছু না, একই কোশ্চেন, সিম্পল কোশ্চেন। তুমি শুধু 22/7কে দশমিকে পরিণত করে নাও, দশমিকে হয়ে গেছে। এবার সেটা দেখো যে কোন রেজাল্টটা, তুমি এখানে পরিষ্কার বুঝতে পারছো যে 3.142857 আমার বাম দিকেও আছে, ডান দিকেও এতটা আছে, তাহলে এই অপশানটাই বেস্ট, এটার মধ্যেই থাকবে। বাকি যে অপশানগুলো দেওয়া থাকবে সেগুলো অনেক দূরে দূরে থাকবে। তো তুমি দেখেই বুঝে যাবে যে কোন আনসারটা তোমার হবে। তাহলে তুমি যদি এটাকে দশমিকে পরিণত করে নাও তাহলে তোমার আনসার বলাটা ইজি হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম? একটু কনফার্ম করবে। 22/7 জাস্ট ক্যালকুলেশন করলাম, দিয়ে আমি দেখলাম যে ওর দশমিকে পরিণত করলে রেজাল্ট যা বেরোচ্ছে সেটা কোন জায়গাতে আছে। সিম্পলভাবে মেলানোর চেষ্টা করব। দেখবে যে ওই 6 ঘর পর্যন্ত যে অপশানটা দেখবে যে বাম দিক ডান দিক দুটোই 6 ঘর পর্যন্ত মিলে গেল, তার মানে এখানেই থাকবে, ওর ভিতরেই থাকবে। তো আমি সহজে বলে দেবো। বাকি যে অপশানগুলো থাকবে দেখবে অনেক দূরে দূরে থাকবে। ওকে, তার মানে এবার একটা ডেফিনেশনটাকে একটু ভালো করে লিখে নাও। মূলত সংখ্যার দিয়ে দেবো আমি, এরকম টাইপের কোশ্চেন পাঠিয়ে দেবো, দিয়ে দেবো। তুমি আগে লেখো মূলত সংখ্যার ডেফিনেশনটাকে একটু ভালো করে লেখো। তাহলে একটু মূলত সংখ্যার ডেফিনেশনটাকে এইভাবে লেখো যে যদি কোনো ভগ্নাংশকে, আচ্ছা ভগ্নাংশ বলার দরকার নেই, যদি কোনো সংখ্যাকে 10মিকে পরিণত করলে যদি কোনো সংখ্যাকে 10মিকে পরিণত করলে হয় শেষ হয়ে যাবে, 10মিকে পরিণত করলে হয় শেষ হয়ে যাবে,
বা একই জিনিস পুনরাবৃত্তি হবে, একই জিনিস পুনরাবৃত্তি হবে। উদাহরণ হিসেবে এই দুটো লিখে রাখো, 1/2টা হচ্ছে 0.5 শেষ হয়ে গেছে, 1/3টা 0.333333 করে চলতে আছে। বুঝে গেছো প্রত্যেকে? কনফার্ম করো, প্রত্যেকে বুঝে গেছো? কনফার্ম করো। এই যে বার দেওয়া হয়েছে না, এই বার দেওয়ার কারণে এইটাকে অনেকে বলে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আবৃত্ত কথাটা ব্যবহার করে অনেকে, আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এই বার ব্যবহার করার জন্য। বারটা থাকলে বলে আবৃত্ত দশমিক ভগ্নাংশ, মানে আবৃত্ত ভগ্নাংশ বলে আর কি, শুধু আবৃত্ত ভগ্নাংশ বললে চলে। আবৃত্ত ভগ্নাংশ 0.3 বার হয়ে যায় যখন, পরে আমরা আরো ভালো করে জানবো। যাই হোক, তাহলে যদি কোনো সংখ্যাকে দশমিকে পরিণত করলে হয় শেষ হয়ে যাবে বা একই জিনিস পুনরাবৃত্তি ঘটবে, তাকে আমরা মূলত সংখ্যা বলবো। যদি কোনো সংখ্যাকে দশমিকে পরিণত করলে হয় শেষ হয়ে যাবে বা একই জিনিস পুনরাবৃত্তি ঘটবে, তখন তাকে আমরা বলবো মূলত সংখ্যা। এবার এটা করার আগে আমরা স্কেলটা একবার দেখে নিই। তাহলে দেখো এবার স্কেলের ঘটনাটা দেখো, 0 1 -1 2 -2 3 -3 এরকমভাবে ছিল, ডট 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 করে চলছিল। এখন কি হলো, এখন এর ভিতরে প্রচুর ভগ্নাংশ আছে। তোমাকে যদি কেউ বলে আচ্ছা বলো তো 0 থেকে 1-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, তুমি কি বলবে? 0 থেকে 1-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, তুমি কি বলবে? 0 থেকে 1-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে বলো? 0 থেকে 1-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 1-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? অসংখ্য। কতগুলো সংখ্যা আছে বলবো? অসংখ্য আছে, অসংখ্য অসংখ্য। কেন, কি করে অসংখ্য পাবো? দেখো তোমার কাছে 0 দিলাম 1 দিলাম, একজন স্টুডেন্ট বললো স্যার একটা কাজ করুন, এদের না দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিন, তাহলে অর্ধেক হয়ে যাবে, এদের মাঝে পেয়ে যাব। আমি বললাম আচ্ছা ভালো বুদ্ধি তো। তারপরে একজন বললো স্যার আমি যদি 0 আর হাফের মাঝে নিতে চাই, তাহলে আমি বলবো ভালো কথা, 0 আর হাফকে যোগ করে আবার 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1/4 পেয়ে যাব। স্যার আমি যদি আবার তাদের মাঝে নিতে চাই, এরকম মাঝে 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 করে 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 এখানে অসংখ্য নাম্বার বানাতে পারি। তো 0 থেকে 1-এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে, এবং এই ভগ্নাংশগুলো যেগুলো সেগুলোকে আমরা বলি মূলত সংখ্যা। শুধু ভগ্নাংশ নয়, 0কেও আমরা মূলত সংখ্যা বলবো। কেন, 0কে তো 0/1 লেখা যায়। বলছি স্যার 1কে কি মূলত সংখ্যা বলে? হ্যাঁ লেখা যায়, 4/4 মূলত সংখ্যা, তো 1কে মূলত সংখ্যা বলতেই পারি। তাহলে যদি কেউ কোশ্চেন করে দুটি মূলত সংখ্যার মধ্যে কতগুলো মূলত সংখ্যা আছে, তুমি কি আনসার দেবে? তাহলে যদি কেউ কোশ্চেন করে দুটি মূলত সংখ্যার মধ্যে কতগুলো মূলত সংখ্যা আছে বলো? অসংখ্য আনসার দেবে। শিখে গেলাম এক্ষুনি যে কোনো দুটো মূলত সংখ্যার মধ্যে কেউ যদি আমাকে বলে 1/2 আর 1/3-এর মধ্যে কতগুলো মূলত সংখ্যা আছে, কেউ যদি আমাকে এরকম কোশ্চেন করে 1/2 আর 1/3-এর মধ্যে কতগুলো মূলত সংখ্যা আছে, আমি কি বলবো? আমি বলবো অসংখ্য। আমি বলবো অসংখ্য মূলত সংখ্যা আছে। বুঝেছো প্রত্যেকে? 1/2 আর 1/3-এর মধ্যে কতগুলো মূলত সংখ্যা আছে? না, অসংখ্য মূলত সংখ্যা আছে। প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? কনফার্ম করো। বের করব কিভাবে? তোমাকে যদি বলে যে দুটোকে যোগ করে অর্ধেক করে দাও, দুটোকে যোগ করে অর্ধেক করে দাও, আবার যেটা বেরোবে তাকে আবার যোগ করে অর্ধেক করে দেবে, এরকম ভিতরে ভিতরে প্রচুর নাম্বার পাবে। এবার শোনো, তাহলে এখানে পড়লাম কি দুটো মূলত সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা থাকে,
কেউ যদি তোমাকে বলে দুটো স্বাভাবিক সংখ্যার মধ্যে কতগুলো মূলদ সংখ্যা থাকে, তুমি কি অ্যান্সার দেবে? দুটি স্বাভাবিক সংখ্যার মধ্যে কতগুলো মূলদ সংখ্যা থাকে বলো? দুটি স্বাভাবিক সংখ্যার মধ্যে কতগুলো মূলদ সংখ্যা থাকে? অসংখ্য। দুটি স্বাভাবিক সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা, যেমন 2, 3। 2 আর 3 হচ্ছে দুটো স্বাভাবিক সংখ্যা, তার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। এই ভিতরে ফ্র্যাকশন ছোট ছোট স্কেলে যেমন ছোট ছোট দাগ থাকে, তেমনি অসংখ্য নাম্বার আছে। তুমি বলবে স্যার তাহলে আর বেঁচে থাকলো কে? আপনি তো মোটামুটি স্কেলে যা দেখাচ্ছেন, তো সেই হিসেবে তো বেঁচে থাকার মতো কোনো নাম্বার দেখতে পাচ্ছি না। না, বেঁচে আছে। কে বেঁচে আছে সেটাই এবার আমরা জানবো। আমাদের যে নাম্বার সিস্টেমের ছকটা বানিয়েছিলাম, সেই ছকের মধ্যে আমরা কিন্তু পড়ে নিয়েছি কি কি? ন্যাচারাল নাম্বার পড়ে নিয়েছি, হোল নাম্বার পড়ে নিয়েছি, ইন্টিজার পড়ে নিয়েছি, রেশনাল নাম্বার পড়ে নিয়েছি। এটা ছাড়াও আর একটা টাইপের নাম্বার আমরা পাবো, যাকে বলবো ইরেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা। এবার ফ্যামিলিটাকে আমরা একটু ভেঙে, এটা গাছের ট্রি যেমন বানায় তেমনি ট্রির মতো করে আমরা বানাবো, ঠিক আছে? দেখো, বাস্তব সংখ্যা একে আমরা দুটো ভাগে, বাস্তব সংখ্যা ইংলিশে বলে রিয়েল নাম্বার, এখনো পড়িনি, এটা সম্বন্ধে জানবো, একটু খাতায় নোট করো। রিয়েল নাম্বার একে দুটো ভাগে ভাগ করব, মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। ইংলিশে একটাকে বলবো রেশনাল নাম্বার আর একটাকে বলবো ইরেশনাল নাম্বার, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। এই মূলত সংখ্যার ভিতরে কে? এর ভিতরে আসে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তার ভিতরে কে আসে? তার ভিতরে হচ্ছে হোল নাম্বার মানে অখণ্ড সংখ্যা। তার ভিতরে কে আছে? তার ভিতরে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এই হচ্ছে আমরা নাম্বার সিস্টেমের মেন জায়গাটাকে পাঠ করে নিলাম। এটা খাতায় সবে লিখে নাও, এটা খাতায় প্রত্যেকে লিখে নাও। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের দুটো ভাগ। বাস্তবে আমরা যে নর্মাল নাম্বারগুলো দেখছি, যে নাম্বারগুলো নিয়ে আমাদের কাজ হচ্ছে, বাস্তব নাম্বার, বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার বলা হয়। তো তাকে দুটো পার্টে ভাগ করা, একটা হচ্ছে মূলত সংখ্যা, একটা হচ্ছে অমূলত সংখ্যা। মূলত সংখ্যার মধ্যে আমরা পাচ্ছি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, তার মধ্যে আবার হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, তার মধ্যে আবার স্বাভাবিক সংখ্যা। অমূলত সংখ্যা হচ্ছে এই মূলত সংখ্যার এই ফ্যামিলির সাথে কারোর সাথে সম্পর্ক নেই, আলাদা পুরো। যেমন হয় না বাড়িতে, ধরো সাপোজ ভাবো বাড়িতে দুই ভাইয়ের মধ্যে একজন হচ্ছে চাকরি করে আর একজন হচ্ছে বেকার। তো বাড়িতে যত রকমের মানে যত আত্মীয় আসে, প্রত্যেকে কার কাছে গিয়ে উপস্থিত হবে? যে ভাই চাকরি করে, কারণ ওখানে গেলে ভালো খাওয়া দাওয়া পাবে, ভালো সব কিছু পাবে, ভালো জায়গা থাকবে ঘুমানোর, সব কিছু ভালো। কিন্তু যে বেকার, সে তো আর অতটা যত্ন নিতে পারবে না, তাই বেকার থাকবে মোবাইলের সাথে, তার জীবন কাটবে একা একা। তো এই হচ্ছে বেকারের জীবন, সে হচ্ছে অমূলত সংখ্যা। তো অমূলত সংখ্যা আর মূলত সংখ্যার সাথে সবার ভাব, সে কিছু ভাব হতে পারে সত্যিকারের ভাব, কিছু ভাব হতে পারে মিথ্যা। এই দুনিয়াতে বেশিরভাগই মিথ্যা ভাব থাকে। তো বাইরে থেকে দেখাবে হেব্বি তোমাকে ভালোবাসে, কিন্তু আলাদা জিনিস। যাই হোক, মূলত সংখ্যার মধ্যে থাকছে এই ব্যাপার, আর অমূলত সংখ্যার মধ্যে থাকছে এই।